আজ শুরু করছি নবম শ্রেণীর পরিমাপ চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও। এই পার্ট 3-তে 17 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো সুবেদী তুলা কাকে বলে, এবং একই সঙ্গে আছে ভালো তুলা যন্ত্রের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, এবং তার সঙ্গে আরো একটা প্রশ্ন আছে তুলা যন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। সুবেদী তুলা কাকে বলে? যে তুলার তুলাদণ্ডটি সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করতে পারে তাকে বলা হয় কি? সুবেদী তুলা। তার মানে কি, একটা দাঁড়িপাল্লায় আমি একদিকে একটু বেশি দিলাম আর একদিকে একটু কম দিলাম, এই সামান্য পার্থক্য যদি নির্ণয় করতে পারে তাহলে সেই তুলা যন্ত্রটাকে বলা হবে কি? সুবেদী তুলা। এরপরে কি দেওয়া আছে? তুলা যন্ত্রের গুণাবলী। তুলা যন্ত্রের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর বলছে কি, তুলা যন্ত্রটিকে দৃঢ় হতে হবে, মানে শক্ত হতে হবে। তুলা যন্ত্রটি নির্ভুল হবে, মানে যেন তুলা যন্ত্রের পাটটা ভুল না দেয়। 3 নম্বর কি, তুলা যন্ত্রটিকে সুস্থিত হতে হবে। 4 নম্বর দিয়ে তুলা যন্ত্রটি সুবেদী হবে। সুবেদী মানে কি? সামান্যতম ভরের পার্থক্য নির্ণয় করতে পারবে। 5 নম্বর হচ্ছে তুলা যন্ত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। একই সঙ্গে যে প্রশ্নটা ছিল তুলা যন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। সুবেদিতার শর্ত কি? তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ হবে, তুলাদণ্ডটি হালকা হবে এবং সূচকটি লম্বা হবে। 18 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমস্ত স্কুলেই এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা সমস্ত স্কুলেই আসবে। এই প্রশ্ন ছাড়া কখনোই পরিমাপ চ্যাপ্টারের প্রশ্ন করা সম্ভব না। সেই জন্য এই প্রশ্নটাকে খুব গুরুত্ব দিয়েই পড়তে হবে। মাপনী চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবে? এই অসম আকৃতির কঠিন বস্তু কারা হয়? যেরকম রাস্তার কালো পাথর, যাদেরকে আমরা সহজে মাপতে পারি না, এবড়ো খেবড়ো হবে, তাহলে ফিতে দিয়েও মাপা সম্ভব না, কোনোভাবে মাপা সম্ভব হচ্ছে না, সেই সমস্ত বস্তুগুলোকে আমরা মাপনী চোঙের সাহায্যে আয়তন নির্ণয় করব। প্রথমে কি করব? একটি আয়তন মাপক চোঙ নিলাম এবং এই চোঙের মধ্যে কিছুটা পরিমাণ তরল নিলাম। মনে করি ওই তরলের পাট কত? V1 cc। এবার যে কঠিন বস্তুটার আয়তন নির্ণয় করতে হবে সেটিকে সরু সুতো দিয়ে বেঁধে এবং সুতোর গায়ে মোম লাগিয়ে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবানো হলো এবং তরলের পাট নেওয়া হলো। মনে করি ওই পাট V2 cc। তাহলে কঠিন বস্তুর আয়তন কত হবে? V2 মাইনাস V1। কেন হবে? প্রথমে যখন আমরা পাট নিয়েছি, মনে করো এই পাটটা কত? 10 সিসি। এবার এই বস্তুটাকে কি করলাম? সুতো দিয়ে বেঁধে দিলাম এবং বেঁধে দেওয়ার পরে তলের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই তরলের তলটা কি হবে? উপরে উঠে যাচ্ছে। এই যে উপরে উঠে যাচ্ছে, যখনই উপরে উঠে যাবে তখন এই তরলের আবার একটা পার্ট নিয়ে নেব। মনে করি সেই পার্টটা কত? V2, অর্থাৎ মনে করে নাও 25 সিসি। তাহলে কঠিন বস্তুর আয়তন কত হবে? সব থেকে বেশি কত? 25। এই 25 থেকে 10 বিয়োগ করে দিলাম, তাহলে কত হবে? 15 সিসি। যখন আমি সংখ্যায় দিয়ে দিচ্ছি তখন খুবই সহজে বোঝা যাচ্ছে। তাহলে একদম অন্তিম পার্ট কত আছে? V2। আর প্রাথমিক পার্ট কত আছে? V1। তাহলে V2 মাইনাস V1 সিসি। এই পরীক্ষাটা তোমরা বাড়িতেও করতে পারবে। কিভাবে করতে পারবে? একটা পাত্রে কিছুটা তরল নেবে, নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে কিছু একটা বস্তু ডুবিয়ে দেবে। ডুবিয়ে দেওয়া মাত্রই দেখতে পাবে কি তরলের পাটটা উপরে উঠে আসছে। যদি কোনো বস্তু খুঁজে না পাও তাহলে কি করবে? নিজের হাতটাই ডুবিয়ে দেবে, দিলেই দেখা যাবে যে তরলের পাটটা ধীরে ধীরে উপরে উঠে আসছে। ঠিক একই জিনিস এখানেই দেখানো হচ্ছে। তাহলে একটা আয়তন মাপক চোঙ নিলাম এবং সেই চোঙের মধ্যে কিছুটা তরল নিলাম এবং সেই তরলের পার্ট নিয়ে নিলাম কত? V1 cc। এবার যে বস্তুটার আয়তন নির্ণয় করতে হবে সেই বস্তুটাকে সুতো দিয়ে বেঁধে তরলের মধ্যে ডোবানো হলো এবং তরলের পার্ট নেওয়া হলো। মনে করি এই পার্টটা কত হবে? V2 cc। তাহলে কঠিন বস্তুর আয়তন কত হবে? কতটা তরল বেড়ে যাচ্ছে? এখান থেকে এই পর্যন্ত তরল বেড়ে যাচ্ছে। তাহলে এই তরলের পার্টটা আমার বার করতে গেলে কি করতে হবে? পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট কত ছিল? অন্তিম পার্ট কত হবে? V2 মাইনাস এই প্রাথমিক পার্ট, এখান থেকে এই পর্যন্ত এইগুলো বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে কি হবে? V1। তাহলে V2 মাইনাস V1 মানে কি? এখান থেকে এই পর্যন্ত আমি পার্ট পেয়ে গেলাম। এক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা কি? 1 নম্বর সতর্কতা, যে বস্তুটি নিতে হবে সেটি যেন তরলের উপর ভেসে না থাকে। তাহলে আমি যে বস্তুটা নিলাম সেই বস্তুটা যেন তরলের উপর ভেসে না থাকে। যদি তরলের উপর ভেসে থাকে তাহলে তো আমরা পরীক্ষাটা করতে পারবো না, কারণ তরলে না ডুবলে তো তরলের তল উপরে উঠবে না।
সেই জন্য বলছে যে বস্তুটি নিতে হবে সেই বস্তুটি যেন তরলে ভেসে না থাকে। 2 নাম্বার, যে তরলটি নিতে হবে সেই তরলটি যেন বস্তুটির সঙ্গে বিক্রিয়া না করে। বিক্রিয়া যদি করে তাহলে বস্তুটা তো আর খুঁজেই পাওয়া যাবে না। সেই জন্য যে তরল নিতে হবে সেই তরলটি যেন বস্তুটির সঙ্গে বিক্রিয়া না করে। 3 নাম্বার, যে বস্তুটা নিতে হবে সেই বস্তুটা যেন তরলে গুলে না যায়। দেখা যাচ্ছে এমন একটা বস্তু নিয়ে নিলাম যে তরলে দেওয়া মাত্রই সেটা গুলে গেল, তাহলে পরীক্ষাটা ঠিকঠাক হবে না। এরপরে কি আছে, যে সুতোয় বেঁধে বস্তুটাকে ডোবাতে হবে সেই সুতো যাতে জল শোষণ না করে সেই জন্য সুতোর গায়ে মোম লাগিয়ে নিতে হবে, এবং সুতোটা খুবই সরু নিতে হবে। যদি মোটা সুতো নিয়ে নিই তাহলে সেই মোটা সুতোটাই তো জল অপসারণ করে দেবে। যে বস্তুটার আয়তন নির্ণয় করতে হবে সেই বস্তুটাকে ধীরে ধীরে ডোবাতে হবে। যদি আমি ধীরে না ডোবাই তাহলে কি হবে, জোরে ডোবানো মাত্রই জলটা ছিটকে বাইরে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা তরলের পাঠটা ঠিকঠাক পাবো না, অর্থাৎ বস্তুর আয়তনও সঠিক নির্ণয় করতে পারবো না। সেই জন্য ধীরে ধীরে ডোবাতে হবে যেন কোনো রকম জল অপসারিত না হয়।